হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিকপ্যাক। পিকপ্যাকের আজকের আয়োজনে আমরা আপনাদেরকে বলবো তিথির অসুখ নাটকের গল্প। আগে থেকেই ডিসক্লেমার দিয়ে রাখি, আমাদের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ স্পয়লার রয়েছে, তাই আমি সাজেস্ট করব যদি আপনাদের সুযোগ হয় এবং সম্ভব হয় তাহলে আপনারা মূল নাটকটি দেখুন। আর যদি কিনা আপনার নাটকটি দেখার সময় বা সুযোগ না থাকে শুধুমাত্র তাহলেই আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আর কথা না বাড়িয়ে এখন চলুন নাটকের গল্পে যাই। নাটকের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই তাসনিয়া ফারিনকে। তাসনিয়া ফারিনই মূলত এই নাটকের প্রধান চরিত্র, অর্থাৎ তিথি। গল্পের শুরুটাই হয় একটা সাপের সিনারি দিয়ে। যাই হোক, তারপর তিথিকে দেখা যায় সে মন খারাপ করে একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছে, সামনে একটি কফিন। হঠাৎ করে সে পাশে ফিরে দেখে তারই একটা প্রতিচ্ছবি দাঁড়ানো, তার মুখে আঘাতের চিহ্ন এবং নির্যাতিত ব্যথিত প্রাণ দেখেই বোঝা যায়। এখানে তিথির ডাবল ফিগার দেখে একটু কনফিউজিং লাগে এবং বোঝা যায় সম্পূর্ণ নাটকটি বেশ থ্রিলিং হতে যাচ্ছে। যাই হোক, তারপরে কফিনের মধ্যে একটা লাশ দেখা যায়। এই নাটকে যে থাকে তিথির মা। হঠাৎ করে লাশটি চোখ খুলে, তারপর দেখা যায় এগুলো মূলত তিথির একটা স্বপ্ন ছিল। সে তার মায়ের মৃত্যুর এমন স্বপ্ন দেখে ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। তিথিকে এমন ভয় পেতে দেখে তখনই তার হাজবেন্ড তার কাছে ছুটে আসে। তিথির হাজবেন্ড চরিত্রে এখানে অভিনয় করেছিলেন ইয়াশ। এই নাটকে তার নাম থাকে নিলয়। নিলয়কে দেখা যায় খুবই কেয়ারিং একজন হাজবেন্ড হিসাবে। তারপর তিথি বলে, আমি আবারও স্বপ্ন দেখেছি মায়ের মৃত লাশ। তুমি মাকে একটু ফোন দাও না, মা এখন কেমন আছে আমি একটু জানি। অর্থাৎ তিথি এমন ধরনের স্বপ্ন আগেও দেখেছে, তাই নিলয়ের অনাগ্রহ সত্ত্বেও তিথির জোরাজোরিতে সে তার মাকে ফোন দেয়, অর্থাৎ নিলয়ের শাশুড়িকে ফোন দেয়। আর নিলয় তখন ফোন দিয়ে জানতে পারে তিথির মা হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে গিয়ে তিথির বাবার কাছ থেকে নিলয় জানতে পারে এটা একটা মাইনর অ্যাটাক। ডক্টর বলেছে কোনো অসুবিধাই হবে না, তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তারা যখন কথা বলছিল তিথি দূর থেকে আপন মনে বলতে থাকে, সাবধান থাকতে হবে, বিপদ কখন কোন পাশ থেকে আসে বলা যায় না। তার কথা শুনে নিলয় এবং তার বাবা অবাক হয়ে যায়, কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। এর পরবর্তী সিনেই দেখা যায় তিথি তার ঘরের মধ্যে একা একা বসে নখ কাটছিল। বাহিরে অন্ধকার হয়ে এসেছে এবং সম্পূর্ণ ঘরে সে একা বসেছিল। হঠাৎ করে সে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে প্রথমে ভাবে হয়তো মনের ভুল, কিন্তু সে আরো কয়েকবার শোনে কেউ যেন স্পষ্ট তার নাম ধরে ডাকছে। তিথি যেহেতু একা ছিল সে একটু ভয় পায় এবং ঘাবড়ে যায়। সে উঠে দেখতে চায় কে তাকে ডাকছে। তারপর এদিক সেদিক খুঁজে সে কাউকে দেখতে পায় না, কিন্তু সে যেন স্পষ্ট এখনো ডাক শুনতে পাচ্ছে। তিথি যখন এমন একটা ঘোরের মধ্যে ছিল, হঠাৎ করে তার হাজবেন্ড নিলয় পেছন থেকে এসে তাকে ডাক দেয়। তিথি তো একেবারে ভূত দেখার মতো অবস্থা, সে খুবই চমকে যায়। তারপর আমাদেরকে তিথির ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তিথি যখন ছোট ছিল সে তখন একবার স্বপ্ন দেখেছিল তার দাদি মারা গিয়েছে। সে যখন তার দাদিকে এই কথা বলে, তার দাদি কথাটি আমলেই নেয় না, মনে করে ছোট মানুষ স্বপ্ন দেখেছে, দেখতেই পারে। কিন্তু রহস্যজনকভাবে তিথি যেদিন স্বপ্ন দেখে তার পরদিনই তার দাদি মারা যায়। তিথি সেই ছোট্টবেলা থেকেই কেমন যেন একটু চুপচাপ, একটু অন্যরকম। পরদিন সকালে তিথি যখন একা বারান্দায় দাঁড়িয়েছিল, নিলয় তাকে তার ওষুধ এনে খাওয়ায়। তিথির সেবা করছিল, কখন কোনটা প্রয়োজন, বিশেষ করে ওষুধ, সে যেন সবগুলোই নিয়ম করে তাকে খাওয়াচ্ছিল। ওষুধগুলো খাওয়ার পর তিথি নিলয়কে বলে, তুমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমি তো একা একা থাকি, কাজের মেয়েও চলে যায় সন্ধ্যার আগে, আমারও খুব ভয় হয়, আমার শুধু মনে হয় কে যেন আমার আশেপাশে ঘোরে, আমাকে কেউ একজন যেন ডাকে। নিলয় তখন বলে, তাই নাকি, তাহলে আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিও। নিলয় ব্যাপারটাকে খুব হালকাভাবে নেয়। তিথি সারাদিন একটা বিশাল বাড়িতে একা থাকতো, বাড়িটি অনেক পুরাতন সময়ের। তারপর দিন গিয়ে সন্ধ্যা হয়। সেই দিন তিথি যখন আবারও বসেছিল, সন্ধ্যার পর সে সেই ডাক আবার শুনতে পায়। কেউ তাকে বারবার ডাকে আর বলে, তিথি এদিকে আয়। তারপর ঘরের এক কোণে খেয়াল করে দেখে পর্দার আড়ালে তার সেই প্রতিচ্ছবিটি দাঁড়িয়ে আছে, চোখে মুখে আঘাত এবং ক্ষত রক্তের দাগ, তার দিকে তাকিয়ে কেমন রহস্যময়ীভাবে হাসছে। তিথি দেখে খুবই ভয় পেয়ে যায়। নিলয় অফিস থেকে ফিরে এসে দেখে সমস্ত বাড়ি অন্ধকার। তিথিকে ডাকতে ডাকতে সে যখন লাইট অন করে, তখন দেখে তিথি ভয়ে খাটের নিচে লুকিয়ে আছে। নিলয় তো দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে তিথি অনেক ভয়ে আছে। নিলয়ের ঠিক কি করা উচিত বুঝতে না পেরে সে তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। এই নাটকে ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। সে ডাক্তারকে জানায় সে যাকে স্বপ্ন দেখে সে মারা যায়। ডাক্তার জানতে চান আপনি স্বপ্নে দেখার কতদিন পর আপনার মা মারা গিয়েছে। তিথি বলে, নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ আমি অনেকদিন ধরেই স্বপ্নটা দেখছি। ডাক্তার তখন তাকে জিজ্ঞেস করে, এই সৎমায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? অর্থাৎ তিথির মা বলে এতক্ষণ যাকে সম্বোধন করছি সে ছিল আসলে তিথির সৎমা। তখন আবারও তিথির ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তিথি যখন ছোট ছিল তার সৎমা তাকে খুব অত্যাচার করত, কারণে অকারণে বিনা দোষে তিথিকে সে অত্যন্ত অত্যাচার করত। টু বি মোর স্পেসিফিক, তাকে ফিজিক্যালি পানিশ করত। তিথির স্বপ্ন এবং ব্যাখ্যা শোনার পর ডাক্তার নিলয়কে বলে তার শৈশবে কিছু বাজে স্মৃতি ছিল, এগুলো তাকে এখনো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এবং সেখান থেকে পাওয়া সেই ট্রমা এখনো অ্যাক্টিভ রয়েছে, তাই হয়তো মস্তিষ্কে সেই সব নিউরন তাকে এই ধরনের স্বপ্ন দেখাচ্ছে। তিথি তখন ডাক্তারকে বলে, কেউ মারা গেলে আমি টের পাই, আমি বুঝতে পারি। তিথি আরো বলে সে তার মতো একজনকে দেখতে পায়। ডাক্তার তখন বলে, তিথি আমি তার সাথে দেখা করতে চাই। তারপর ডাক্তার এই কেসটিকে আরো ভালোভাবে হ্যান্ডেল করার জন্য সে তিথির বাসায় যায়।
তারপর সে লুকিয়ে তিথিকে অবজার্ভ করতে চায় যে তিথির আসলে কোন ধরনের সমস্যাটা হচ্ছে, তার এই সমস্যার মনস্তাত্ত্বিক ছাড়া বাস্তব কোনো ব্যাখ্যা আছে কিনা। তারপর ডাক্তার আর নিলয় লুকিয়ে তিথিকে অবজার্ভ করতে থাকে। তারা দেখে তিথি তার স্বামীকে খুঁজতে খুঁজতে বারান্দায় আসে। বারান্দার এক প্রান্তে এসে সে হঠাৎ করে চমকে যায়। তিথি বারান্দায় এসে দেখতে পায় একটি ছোট্ট মেয়েকে ঝুলিয়ে রাখা হয়েছে। সে দেখতে পায় মেয়েটির হাত পা বাঁধা এবং তার চোখ দিয়ে রক্ত ঝরছে এবং সে চোখ বড় বড় করে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি যখন ভয়ে চিৎকার করছিল তখন নিলয় এসে তাকে জড়িয়ে ধরে আর ডাক্তার দূর থেকে পুরো ব্যাপারটাকে অবজার্ভ করে। এই ছোট্ট মেয়েটি আর কেউই নয়, তিথি নিজেই, অর্থাৎ ছোটবেলার তিথি। তারা যখন তিথির কাছে আসে তখন তারা কিছু দেখতে পায় না, কিন্তু তিথি তখনও ভয় পাচ্ছিল এবং চিৎকার করছিল যে ওই দেখো কি। এই ঘটনাগুলো অবজার্ভ করার পর দিন ডাক্তার নিলয়কে তার চেম্বারে ডাকে। চেম্বারে ডেকে সে বলে তিথি আসলে সিজোফ্রেনিয়া রোগে ভুগছে। এখনো সে প্রথম স্টেজে আছে, তাই সে ভুলভাল সব কল্পনা করে। এগুলো তিথির ইমাজিনেশন ছাড়া আর কিছুই নয়। কিন্তু নিলয় তিথির স্বপ্ন দেখা এবং মানুষের মৃত্যু হওয়া ব্যাপারটাকে মেলাতে পারছিল না। তখন ডাক্তার বলে, দেখুন ব্যাপারটা কাকতালীয় হতে পারে। আপনার শাশুড়ি তো এমনি অসুস্থ ছিল, সে হয়তো এমনি মারা গিয়েছে, আর কিছুদিন আগে তিথি স্বপ্ন দেখেছে, ব্যাপারটা নিয়ে হাও মিলে গিয়েছে, এর সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নাও থাকতে পারে। ডাক্তার তখন বলে, আচ্ছা তিথি তো আপনাকেও স্বপ্ন দেখে, কিন্তু আপনি তো বেঁচে আছেন, বলে সে একা একা হাসতে থাকে। কিন্তু এই কথাটা শুনে নিলয়ের জন্য খানিকটা থমকে যায়। এখানে একটু রহস্যের জন্ম নেয়। নিলয়কে যদি তিথির স্বপ্ন দেখে থাকে তাহলে নিলয় কিভাবে বেঁচে থাকলো, আর অন্যরা কেন মারা যাচ্ছে? তাহলে কি এখানে তিথির আসলে এই স্বপ্নের কোনো পাওয়ার আছে, নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো হাত আছে? চলুন গল্পে আগাই, তাহলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন আশা করি। এর পরবর্তী সিনে দেখা যায় শৈশবের তিথি একটা মরুভূমিতে দাঁড়িয়ে আছে এবং তার পাশে একটা কফিন। সেই কফিনের মধ্যে আরেকটি লাশ। সেই লাশটি দেখে আবারও তিথির ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটিও একটি স্বপ্ন ছিল। সে তখনই নিলয়কে ঘুম থেকে ডেকে উঠায় এবং বলে, আমি এইমাত্র খালুকে স্বপ্ন দেখলাম। নিলয় বলে, তুমি খালুকে কেন স্বপ্ন দেখলে? তিথি বলে, আমি জানি না, আমি যদি জানতাম সবই তো তোমাকে বলতাম। তারপর তিথি বলে, আমাদের কি এখন উচিত না খালুর সঙ্গে একটু কথা বলা? নিলয়কে দেখে মনে হয় ব্যাপারটাতে সে বিরক্ত। তিথির রিকোয়েস্টেই পরদিন নিলয় তার খালার বাসায় যায়। নিলয় গিয়ে তার খালার সাথে কথা বলে আসে এবং সে জেনে আসে যে তারা সবাই সুস্থ আছে। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তার খালুর সাথে দেখা হয়। তিথির খালু এসে তার খালাকে খুব রাগ করে যে ওরা এখানে কেন এসেছিল। তার খালা যখন জানায় তিথি স্বপ্ন দেখেছে যে তুমি মরে গিয়েছো, তাই তোমার খোঁজ নিতে এসেছিল, তার খালু খুবই রেগে যায় এবং বোঝা যায় তিথির সঙ্গে তাদের সম্পর্কটা ভালো নাই। তারপর তার খালা তাকে জিজ্ঞেস করে, তিথির তোমার উপরে কেন এত রাগ? তখন তার খালু যেন থতমত খেয়ে যায়, সে যেন কিছু লুকাতে চায়। মনে হয় দেয়ার ইজ সামথিং বিহাইন্ড। এই ঘটনার পরদিনই তিথির খালু তিথির বাসায় যায়। তার খালু তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে মা দরজা খোলো, তোমার সাথে আমি একটু কথা বলবো, তোমাকে কিছু কথা বলার আছে। কিন্তু তিথি কোনোভাবেই দরজা খুলতে চায় না এবং সে তার খালুকে বারবার বলে, আপনি চলে যান, আপনি চলে যান। তিথি খুবই উদ্ভট আচরণ করতে থাকে। সে তার খালুর মুখই দেখতে চায় না এবং তাকে খুব ভয় পায়। নিরুপায় হয়ে তার খালু ফিরে চলে আসে। এরপর এই ঘটনার ফ্ল্যাশব্যাকে যায়। তারপর আমরা দেখতে পাই তিথি যখন ক্লাস 5-এ পড়তো, অনেক ছোট ছিল, তার খালু ছিল একজন চাইল্ড অ্যাবিউজার। একদিন তিথিকে একা পেয়ে তাকে চকলেট দেওয়ার নাম করে তার খালু তাকে আড়ালে ডেকে নিয়ে যায় এবং তিথিকে মিসইউজ করে। আর এজন্যই তিথির তার খালুর উপরে এত রাগ। এর পরবর্তী সিনেই দেখা যায় তিথির হাজবেন্ড যখন অফিস করে তার বাসায় ফিরেছে, সে এসে দেখে তাদের ঘরের দরজা খোলা, গেট খোলা, এবং ঘরে গিয়ে তিথিকে খুঁজে পায় না। তিথির ফোনে কল করে দেখে তার ফোনটি বাসায়। সে যেন পাগল প্রায় অবস্থা হয়ে রাস্তায় তিথিকে খুঁজতে বেরিয়ে যায়। তারপর এগুলিতে ওগুলিতে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তিথিকে দেখতে পায় একটা গলির মধ্যে তিথি দাঁড়িয়ে আছে। সে তিথির কাছে গিয়ে বলে, তুমি এমন একা বেরিয়ে গেছো কেন? তোমার কি হয়েছে? তুমি অসুস্থ নাকি? সবকিছু ঠিক আছে? তুমি এখানে কি করছো? তিথি বলে, আমি ভয় পেয়েছিলাম, আমার কিছু মনেই পড়ছে না। আর ঠিক তখনই নিলয়ের ফোনে একটা কল আসে এবং তিথির কাজিন নিলয়কে জানায় কিছুক্ষণ আগেই তিথির খালু মারা গিয়েছে। তিথি বাসায় ফিরে খুবই মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে থাকে। নিলয় তাকে বলে, যারা মারা যাচ্ছে সবার সাথে তোমার ব্যাড মেমোরিজ আছে, আমার সাথে তো তোমার কোনো ব্যাড মেমোরিজ নেই, তাই না? তিথি বলে, না সে ঠিক আছে, তারপরেও আমি যদি কখনো তোমাকে স্বপ্ন দেখে ফেলি, আমি চাই না আমি তোমাকে কখনো স্বপ্ন দেখি। আমার মনে হয় আমাদের পুলিশকে জানানো উচিত। নিলয় তখন বলে, তোমার খালু যখন মারা গিয়েছে তখন তুমি বাইরে ছিলা, আর পুলিশ যদি এই কথা জানতে পারে তাহলে কি হবে ভাবো। তিথির কেসটা এই সাইকোলজি ডাক্তারের কাছে খুবই রহস্যময় মনে হয়। সে ব্যাপারটা পার্সোনালি খুবই ইন্টারেস্টেড ফিল করেই তিথির খালার বাসায় যায় তিথির খালু সম্পর্কে খোঁজ নিতে। সেখানে গিয়ে সে জানতে পারে ছোটবেলায় তিথির মা মারা যাওয়ার পর 1 বছরের মতো সে তার খালার কাছেই ছিল, আর মা মরা দেখে তার খালু তাকে খুব আদর করত। 1 বছর পর সে তার সৎমায়ের সাথে ছিল। তারপর যখন তার সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে তার বাবা তাকে বিয়ে দিয়ে দেয়। সেই হাজব্যান্ডও ছিল খুব খারাপ, সেই হাজব্যান্ডও তাকে টর্চার করত। আর নিলয় ছিল তখন তাদের ফ্যামিলি ফ্রেন্ড। এরপর যখন তার হাজব্যান্ড কার অ্যাক্সিডেন্টে মারা যায় তখন নিলয়ই তিথিকে বিয়ের প্রস্তাব দেয় তিথির বাবার কাছে। তারপর থেকে তারা এখন সুখে সংসার করছে। ডাক্তার এতদিন জানতো না নিলয় তার দ্বিতীয় হাজব্যান্ড। সে কিছু ব্যাপারকে একটু নতুনভাবে ভাবতে শুরু করে। আর তখন তার খালা তাকে জিজ্ঞেস করে, ডাক্তার তিথির অসুখটা কি? আর এখান থেকে এই নাটকের নামকরণ করা হয়েছে তিথির অসুখ। যাই হোক, তার পরবর্তী সিনেই দেখা যায় ডাক্তার সরাসরি চলে গিয়েছে তিথির বাসায়। ডাক্তার তিথিকে তার ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তিথি ডাক্তারকে ওষুধের বক্স দিয়ে সে ডাক্তারের জন্য চা করতে যায়।
ডাক্তার ওই ওষুধের বক্স চেক করতে করতে হঠাৎ একটি অপরিচিত ফাইল তার চোখে পড়ে এবং কিছু অপরিচিত ওষুধও সে দেখতে পায় যেগুলো সে সাজেস্ট করেনি। তিথি আসার পর তাকে জিজ্ঞেস করে যে এই ওষুধগুলো তোমাকে কে দিয়েছে। তারপর তিথি বলে, আপনার আগে আমি আরো একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, হয়তো তিনিই আমাকে এই ওষুধগুলো দিয়েছিলেন, আমার হাজবেন্ড এগুলো আমাকে খাওয়ায়। তিথি থেকে আরো জানায় এখানে আরো যে ওষুধগুলো আছে এগুলো আমার না, এগুলো নিলয়ের। ও তো একজন ফার্মাসিস্ট, তাই বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের স্যাম্পলই বাসায় নিয়ে আসে। এই ওষুধগুলো দেখে ডাক্তার খুবই অবাক হয় এবং এই পর্যায়ে এসে দর্শকের মনে হতেই পারে দেয়ার ইজ সামথিং ফিশি। এর পরবর্তী সিনেই দেখা যায় ডাক্তার নিলয়কে তার চেম্বারে ডেকেছে রাতের বেলায়। সে নিলয়ের সাথে নির্জনে কথা বলতে চায়। তারপর ডাক্তার নিলয়কে জিজ্ঞেস করে, আপনি যে একজন ফার্মাসিস্ট সেটা আমাকে বলেননি, আর আপনি আমাকে বলুন তো একজন মানুষের শরীরে ঠিক কতটুকু পটাশিয়াম ইনজেক্ট করলে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে, ঠিক মার্ডার নয়। ডাক্তারের এমন কোশ্চেন শুনে নিলয়কে একটু চিন্তিত দেখা যায়। মানে ব্যাপারটা এমন নিলয় যেন কখনো চায়নি ডাক্তার এই বিষয়গুলো জানুক। এই সাইকোলজিস্ট আসলে মূল রহস্যটা ধরে ফেলেছে। সে বুঝতে পেরেছে তিথির মা যখন অসুস্থ ছিল তখন নিলয় তিথির মায়ের স্যালাইনের মধ্যে পটাশিয়াম ইনজেক্ট করে দেয়, আর এই কারণেও একটা মাইনর হার্ট অ্যাটাক হওয়ার পরেও তিথির মা মারা যায়। নিলয় এগুলো সবই অস্বীকার করে এবং বলে এগুলো সব নিছক কল্পনা। ডাক্তার বলে, আমি কল্পনা করতে পারি দেখেই তো বুঝতে পারছি তিথির খালুর মৃত্যুর সঙ্গে তিথির স্বপ্নের কোনো সম্পর্ক নাই, কেউ একজন তাকে ধাক্কা দিয়ে কনস্ট্রাকশন থেকে ফেলে দিয়েছে। ডাক্তার আরো কয়েকটি বিষয় এখানে ধরে ফেলে। সে নিলয়কে বলে, আপনি যদি সত্যিই তিথিকে ভালোবাসতেন তাহলে ড্রাগসের ডোজ দিয়ে একটা মানুষকে দিন দিন এভাবে শেষ করে ফেলতেন না। আর তিথির যে প্রথম হাজবেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা যায় তাকে তো তিথি স্বপ্ন দেখেনি। এই সব কিছুর মাস্টার প্ল্যানের মূলেই ছিলেন আপনি, অর্থাৎ নিলয়। তারপর বলে, তিথির আসলে কোনো অসুখই নাই, তিথির মূল অসুখই হচ্ছেন আপনি। এত কিছু বলার পরও নিলয় অস্বীকার করে যে এগুলো সব কল্পনা। আর ডাক্তার তখন বলে, আমি জানি আপনিও হয়তো আমাকে এখন মেরে ফেলার পরিকল্পনা করছেন, কিন্তু এগুলো করে কি হবে বলুন? আপনি এতগুলো খুন করা সত্ত্বেও আপনি আসলে একজন ভীতু মানুষ। আপনি সব কন্ট্রোল করতে পারেন কিন্তু তিথির স্বপ্ন কন্ট্রোল করতে পারবেন না। কেমন হবে যদি তিথি আপনাকে স্বপ্ন দেখে যে আপনি মারা গিয়েছেন? এর পরবর্তী সিনেই দেখা যায় তিথি আবারও স্বপ্ন দেখছে। এবারের স্বপ্নের মৃত ব্যক্তি আর কেউই নয়, নিলয় নিজেই। সে একটা কফিনের মধ্যে শুয়ে আছে এবং তার বুকের উপর একটি সাপ। তিথি রয়েছে লাল শাড়ি পরে। ওয়েল, এখন আসেন আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করি যে নিলয় আসলে কেন এদেরকে খুন করত। একবার হিসাব করে দেখুন, যে মানুষগুলো মারা গিয়েছে অর্থাৎ তিথির এক্স হাজবেন্ড, তিথির খালু এবং তিথির মা, এই তিনজনই ছোটবেলায় তিথিকে অনেক কষ্ট দিয়েছে, তিথিকে মিসইউজ করেছে, আর এই ব্যাড মেমোরিগুলোই তিথিকে তাড়া করে বেড়াতো। আর তার সঙ্গে নিলয় আবার তাকে দিত বিভিন্ন, এতে করে তিথি এমন করে বেড়াতো। আর নিলয় তাদেরকে মেরেছে শুধুমাত্র জিদ থেকে। যারা তিথিকে কষ্ট দিয়েছে সে তাদের সবাইকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে। তাই সে নীরবে তিথির এই পাগলামিকে, তিথির এই স্বপ্নকে ব্যবহার করে এতগুলো খুন একাই করেছে। আর যেহেতু তিথির স্বপ্নের মধ্য দিয়ে আমাদের আজকের নাটকটি শেষ হয়, পরবর্তীতে নিলয়ের আসলে কি হয়েছিল সেটি হয়তো তিথির অসুখের দ্বিতীয় পর্ব যদি কখনো বের হয় তাহলে আপনারা জানতে পারবেন। আর যদি বের হয় তাহলে পিকপ্যাক থেকে অবশ্যই সেই আপনাদেরকে দিব। তো দর্শক, কেমন ছিল আমাদের আজকের ভিডিও? আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এমন আরো ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। কথা হবে অন্য কোনো মুভি বা টেলিফিল্মের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।